সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে আমি MIS এই কোর্সের চতুর্থ অধ্যায়, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, চতুর্থ অধ্যায় সিস্টেম কনসেপ্টস নিয়ে আলোচনা করব। সিস্টেম কনসেপ্টের ভিতরে আমি মূলত চারটি জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য সিস্টেম নিয়ে আমি আলোচনা করব, সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, সিস্টেমের এলিমেন্টস নিয়ে বা উপাদানগুলো নিয়ে আলোচনা করব, এবং টাইপস অফ সিস্টেমস এর প্রকারভেদ নিয়েও আলোচনা করব। তো এই হচ্ছে চারটা টপিক, যে চারটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ক্লাস করোনার আগে আমরা কয়েকটা ক্লাস করেছি। তো এখন যেহেতু করোনা পরিস্থিতি চলতেছে, সবাই যেহেতু বাসায় বসেই আছো, সেহেতু অনলাইনে আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমদ স্যারের উদ্যোগে এই MBA এই ফাইনাল ইয়ারদের জন্য আমাদের ক্লাসের সুব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাস করে অন্তত কিছুটা হলেও নিজেদের যে ক্ষতিটা আছে সেটা পুষিয়ে নিতে পারবে এবং তোমাদের যে জ্ঞানের যে ধারা সেটাকে শানিত রাখতে পারবে। তো আসো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাসের প্রথম যে টপিকটা আছে, সিস্টেম কি সেটা আমাদের জানা দরকার। সিস্টেম বলতে আমরা বুঝি হচ্ছে a system is a group of interrelated components working together towards a common goal by accepting inputs and producing outputs in an organized transformation process. তার মানে হচ্ছে সিস্টেম হচ্ছে, আমরা বলি হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কিছু উপাদানের সমষ্টি, যা এখানে কোনো পরিকল্পনা নিয়ে যাদেরকে এখানে সম্পর্কযুক্ত করা হয় এবং এটা কোনো উদ্দেশ্য সাধনের জন্য একত্রিতভাবে কাজে লাগানো হয়। তো সিস্টেমের ভিতরে আমরা বলি যে সিস্টেমের ভিতরে অনেকগুলো কম্পোনেন্টস বা সাব সিস্টেম কাজ করে, যে সাব সিস্টেমগুলো এট এ হোল অথবা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে যেই আমাদের উদ্দেশ্য, সিস্টেমের যে মূল উদ্দেশ্য সেটা হাসিল করতে সাহায্য করে। তো সেই কারণে আমরা সিস্টেমটাকে বলি যে এ সেট অফ interrelated and interactive components that design or link towards to achieve a specific goal or objectives. যে এই কম্পোনেন্টস গুলাকে বা এই সাব সিস্টেমের যে উপাদানগুলো, এগুলোকে একটার সাথে আরেকটা যেটা ইন্টারকানেক্টেড, এগুলাকে লিংক করে আমি আমার পরিকল্পনা অনুযায়ী আমার যে উদ্দেশ্য আছে সেটাকে যখন আমি হাসিলের জন্য এগুলোকে সাজাবো বা বিন্যাস করব, তখনই আমি এটাকে সিস্টেম বলবো। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন আমরা যদি কলেজের কথা বলি, তো কলেজ একটা সিস্টেমেই চলে। যেমন কলেজ প্রতিষ্ঠা হওয়ার পরে একটা সিস্টেমে স্টুডেন্টদেরকে ভর্তি করা হয় এবং কলেজটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বলি, কলেজটা প্রিন্সিপাল হেডেড বাই প্রিন্সিপাল এবং এর নিচে এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টস এবং তার নিচে আমরা দেখি যে ডিপার্টমেন্টের অফিসের যে অন্যান্য যে কর্মকর্তা এবং তাদের নিচে পিয়ন এবং তাদের নিচে এখানে নিরাপত্তা কর্মী সহ এখানে আমরা পুরো সিস্টেমটাকে চিন্তা করতে পারি। তো এইভাবে এই পুরো সিস্টেমটা আমাদের একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত হয়ে যে উদ্দেশ্য, যে ছাত্রদেরকে শিক্ষাদান করা, এই উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করছে। তো সেই কারণে আমরা বলি যে একটা সিস্টেম হচ্ছে অনেকগুলা ইন্টার রিলেটেড অ্যাক্টিভিটিস এর কম্বিনেশন, যেটা অ্যাজ এ হোল একটা উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। যেমন আমরা হিউম্যান বডির কথা বলতে পারি, যে মানব দেহটা আমরা যদি বলি যে মানব দেহের ভিতরে আমাদের অনেকগুলো সাব সিস্টেম কাজ করে। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, এখানে আমার ভোকাল কাজ করতেছে, এটা একটা সিস্টেম। যে আমি যেভাবে কথা বলতেছি, হ্যাঁ, আমি যেভাবে শব্দ করতেছি, অনেক সময় বাড়তেছে কমতেছে, তো এটা হচ্ছে একটা সাব সিস্টেম। আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে এই শ্বাস প্রশ্বাসের কাজটা চলতেছে, অথবা আমি আমার মেমোরি দিয়ে আমি প্রসেস করতেছি জিনিসগুলা এবং আমি হাত নাড়াচ্ছি, এই সবগুলাই আমার কম্পোনেন্টস। আমাদের সিক্স সেন্সের কথা যদি বলি, সবগুলা এক একটা কম্পোনেন্ট হিসেবে তুমি চিন্তা করো। এই কম্পোনেন্ট গুলা মানব দেহের ভিতরে ইন্টারলিঙ্কড এবং ইন্টার কানেক্টেড, শিরা উপশিরা
এর মাধ্যমে ইন্টারলিঙ্কড এবং ইন্টারকানেক্টেড, এবং এই ইন্টারলিঙ্ক এবং ইন্টারকানেক্টেড এই আমাদের যে পার্টস গুলা, এগুলো একটা উদ্দেশ্য সাধনের জন্য মানে অ্যাজ এ হোল কাজ করতেছে, এবং সেটা হচ্ছে আমরা বেঁচে আছি। এতক্ষণ আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা বুঝলাম যে সিস্টেমের ভিতরে অর্ডারলি গ্রুপিং অফ ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস, যে এইখানে ধারাবাহিকভাবে ইন্টারডিপেন্ডেন্ট যে কম্পোনেন্টস গুলো আছে এইগুলোকে সাজানো হয় এবং লিঙ্ক টুগেদার অ্যাকর্ডিং টু এ প্ল্যান, এবং এই কম্পোনেন্ট গুলোকে একটার সাথে আরেকটা পরিকল্পনা অনুযায়ী লিঙ্ক করা হয় টু অ্যাচিভ স্পেসিফিক অবজেক্টিভস, এবং কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এগুলোকে পরিকল্পনা অনুযায়ী একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড করা হয় এই গ্রুপ অফ কম্পোনেন্টস গুলাকে, এবং এটাকে আমরা অ্যাজ এ হোল সিস্টেম হিসেবে ধরে নিই। কম্পিউটার সিস্টেমটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি। যেমন কম্পিউটার সিস্টেমে যদি আমি উদাহরণ হিসেবে বলি, কম্পিউটার সিস্টেমে আমাদের অপারেটিং সিস্টেম আছে, অথবা আমি যদি কম্পিউটার সিস্টেমটা অ্যাজ এ হোল বলি, কম্পিউটার সিস্টেমে যে কম্পোনেন্টস গুলো আছে, ধরো আমরা যদি বলি এখানে সিপিইউ আছে, এখানে প্রিন্টার আছে, এখানে মনিটর আছে, এখানে সাউন্ড বক্স আছে, এখানে মাউস আছে, এখানে কিবোর্ড আছে, এছাড়াও এখানে ইন্টারনাল স্টোরেজ ডিভাইস আছে, এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস আছে। এই সবগুলো কম্পোনেন্টস যখন আমরা ধারাবাহিকভাবে সাজাচ্ছি, কোনটা ইনপুট ডিভাইস, কোনটা প্রসেসিং ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস, এটাকে যখন আমরা একটার সাথে আরেকটা এই কম্পোনেন্টস গুলোকে ধারাবাহিকভাবে সাজাচ্ছি, তখন এটা কম্পিউটার সিস্টেম হিসেবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। তার মানে সিস্টেম হচ্ছে সেট অফ কম্পোনেন্টস, যেটাকে আমরা ইন্টারলিঙ্ক করি অথবা একটার সাথে আরেকটাকে আমরা কানেক্ট করি অ্যাজ এ হোল, যে কোনো একটা অবজেক্টিভস অ্যাচিভ করার জন্য। যে কোনো হোটেল সিস্টেমের কথা বলি, যে হোটেল সিস্টেম আমরা যে কোনো, ধরো যে শেরাটন হোটেলের কথা যদি বলি, যদি তুমি শেরাটন হোটেলে থাকতে যাও, তো তাদের এই পুরো সিস্টেমটা তুমি তোমার চোখের সামনে করবে। যেমন এখানে ফ্রন্ট ডেস্কে একজন থাকে, তারপরে হাউসকিপিং একজন থাকে, মেইনটেনেন্সে একজন থাকে, সেফটি জন্য একজন থাকে। তো এর পাশাপাশি আমাদের এইগুলোর সাথেও দেখা গেছে জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে ফুডস এন্ড বেভারেজ কি হবে, অথবা রুম সার্ভিসে কোন কোন বিষয়গুলো আসবে, এবং এগুলোর খরচপাতি কিভাবে মেনটেন হবে, কোন রুমের ভাড়া কি হবে, এগুলো সব কিছু একটা ধারাবাহিক ভাবে সাজানো আছে এই হোটেল সিস্টেমের ভিতরে। তো এই হোটেল সিস্টেমটা অ্যাজ এ হোল আমাদেরকে বাসস্থান বা এখানে স্টে করার সুবিধা দিয়ে আমাদেরকে ফ্যাসিলিটিস দিয়ে থাকে। বিজনেস সিস্টেমের কথা বলি, যে বিজনেস সিস্টেমে একটা হায়ারার্কিক্যাল অর্ডার থাকে, যেমন একদম বিজনেস সিস্টেমের উপরের লেভেলে সিইও থাকে, এর নিচে হেড অফ দ্য সেলস অথবা হেড অফ দ্য মার্কেটিং, অথবা এখানে আমরা আদার্স ম্যানেজার যারা আছে তারা এই হেড অফ দ্য ডিপার্টমেন্টস যারা আছে তাদের নিচে থাকে, নিচে ইউনিট ম্যানেজার বা প্রোডাকশন ম্যানেজার থাকে, এর নিচে ফোরম্যান থাকে, এর নিচে ওয়ার্কার্স থাকে। এই পুরোটাকে অ্যাজ এ হোল আমরা একটা সিস্টেম বলি, যেটা অর্গানাইজেশনের যে উদ্দেশ্য প্রফিট অ্যাচিভ করা সেটার জন্য কাজ করে। সেকেন্ড টপিক যেটা আছে সেটাতে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেম। এই যে এতক্ষণ আমরা ডেফিনিশন গুলো বললাম, এই ডেফিনিশনের ভিতরে সিস্টেমের বৈশিষ্ট্যটা চলে আসছে। তো সিস্টেমের ভিতরে আমরা কি কি বৈশিষ্ট্য দেখি? সিস্টেমের ভিতরে আসলে আমরা মূলত 5টা বৈশিষ্ট্য আমরা সিস্টেমের ভিতরে পাই। একটা হচ্ছে সিস্টেমের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা অর্গানাইজেশন থাকবে, 2 নম্বরে এখানে ইন্টারাকশন থাকবে, 3 নম্বরে এখানে ইন্টারাকশন বা আমরা বলতেছি 2 নাম্বারটা হচ্ছে মিথস্ক্রিয়া, ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া, 3 নাম্বারটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্সি বা পরস্পর নির্ভরশীলতা থাকবে, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, যে এখানে সমন্বয় সাধন এই বিষয়টা থাকবে, এবং লাস্ট যেটা যে একটা উদ্দেশ্য থাকবে। তো এই হচ্ছে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, যে সিস্টেমের ভিতরে বা সংজ্ঞায় আমরা এই 5টা কম্পোনেন্ট সাধারণত দেখে থাকি। প্রথম যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশনটাকে আমরা বলি যে অর্গানাইজেশন ইজ এ ফর্মাল স্ট্রাকচার হোয়ার এ গ্রুপ অফ পিপল ওয়ার্কস টুগেদার টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল। যেখানে একটা ফর্মাল স্ট্রাকচারের ভিতরে একদল লোক যে কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে, সেটাকে আমরা আসলে অর্গানাইজেশন বলি। তো কম্পিউটার সিস্টেম বা যে কোনো সিস্টেমই একটা অর্গানাইজেশন থাকবে। দ্যাট মিনস এখানে হায়ারার্কিক্যাল অর্ডার থাকবে, এখানে কিছু পোস্ট থাকবে, সেই পোস্টগুলা আমার অ্যারো কির মাধ্যমে, ড্রপ ডাউন অ্যারো কির মাধ্যমে উপর থেকে নিচ পর্যন্ত একদম সিরিয়ালি তোমার চলে আসবে। যেমন একদম আমরা যদি বলি চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টরস, এরপরে এখানে জেনারেল ম্যানেজার, এরপরে এখানে
আস্তে আস্তে ফোরম্যান থেকে ওয়ার্কার পর্যন্ত এইভাবে ক্রনোলজিক্যালি আমাদের এই অ্যারেঞ্জমেন্ট, এই হোল হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্টটা একটা অর্গানাইজেশনের ভিতরে সাধারণত আমরা দেখে থাকি। ইন্টিগ্রেশন বা মিথস্ক্রিয়ার কথা আমরা পাই যে এটা সিস্টেমের ভিতরে এখানে ইন্টারাকশনও থাকে। ইন্টারাকশন বলতে আমরা এখানে কম্পোনেন্টস গুলার ইন্টারাকশন বলি, যে ম্যানার ইন হুইচ ইচ কম্পোনেন্টস ফাংশন উইথ আদার কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম, যে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সাথে কিভাবে বা কি ম্যানারে তোমার একটার সাথে আরেকটা এখানে ফাংশন করে, সেটাকে আমরা ইন্টারাকশন বলি। যেমন আমরা যদি বলি পারচেজ ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্টের সাথে, অথবা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট এখানে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে, অথবা প্যারোল ডিপার্টমেন্ট পার্সোনাল ডিপার্টমেন্টের সাথে যে ফাংশন গুলা করে থাকে, বা যেভাবে তারা একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করে থাকে বা ইন্টারাকশন করে থাকে, সেটাকে আমরা এখানে ইন্টারাকশন বলছি। তো কম্পোনেন্টস গুলোর ভিতরেও এরকম ইন্টারাকশন থাকে। এটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, যে সিস্টেমের কম্পোনেন্টস গুলো একটা আরেকটার উপরে ইন্টারডিপেন্ডেন্ট, মানে একটার ইনপুট একটার আউটপুট, যেটা একটার ইনপুট যেটা সে প্রসেস করে আউটপুট হিসাবে বের করতেছে, সেটাই আবার পরবর্তী কম্পোনেন্টসটার ইনপুট হিসাবে ইউজ হচ্ছে, এবং সেটা যখন ইনপুটটাকে প্রসেস করে আউটপুট হিসেবে বের করতেছে, সেই আউটপুটটা আবার পরবর্তী কম্পোনেন্টস এর ইনপুট হিসাবে গৃহীত হচ্ছে। তো সেই কারণে আমরা বলি যে সিস্টেম ইজ আ গ্রুপ অফ ইন্টার রিলেটেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস। তো সেই কারণে এখানে ইন্টারডিপেন্ডেন্স এটা সবসময় থাকে, যে এখানে সিস্টেমের ভিতরে যতগুলো কম্পোনেন্টস আছে সবগুলো কম্পোনেন্টসই একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট, একটা আর আউটপুট আরেকটার জন্য ইনপুট হিসাবে কাজ করে। এরপর ইন্টিগ্রেশন, যে সিস্টেমটা আসলে এজ এ হোল কাজ করে, সিস্টেমের কোনো অংশই পার্ট বাই পার্ট কাজ করতে পারো না, বা পার্ট বাই পার্ট এটার কোনো ভ্যালু নাই। তো সিস্টেমটাকে আমরা যদি হোলিস্টিক ভাবে এই কম্পোনেন্ট গুলোকে যদি আমরা হোলিস্টিক ভাবে লিঙ্ক করি, তখনই সিস্টেমটা ফাংশন করে এবং এটার পারপাস বা অবজেক্টিভ যেটা আছে সেটা সে অ্যাচিভ করতে পারে। তো সেই কারণেই সিস্টেমের এই কম্পোনেন্ট গুলা কোনো না কোনো ভাবে এখানে টাইট অথবা একটার সাথে আরেকটা গ্রন্থিত থাকে, এবং এগুলা একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে অ্যাচিভিং দ্য সেন্ট্রাল গোল, বা কেন্দ্রীয় যে উদ্দেশ্য থাকে সেটা বাস্তবায়নের জন্য সাধারণত একটার সাথে আরেকটা ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাজ এ হোল ফাংশনটা করে। এখানে সেন্ট্রাল অবজেক্টিভস এর কথা চলে আসে, যে একটা সিস্টেমের ভিতরে অবশ্যই একটা মূল উদ্দেশ্য থাকবে, যেটাকে কেন্দ্র করে এই যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, যেটাকে কেন্দ্র করে কম্পোনেন্টস গুলা যেটা ইন্টার রিলেটেড ইন্টারডিপেন্ডেন্ট, এগুলাকে আমরা ইন্টিগ্রেটেড করে আমার উদ্দেশ্যটা অর্জন করব। তো সেই কারণে এখানে একটা উদ্দেশ্য বা সেন্ট্রাল অবজেক্টিভস অবশ্যই সিস্টেমের ভিতরে থাকে। যে কোনো সিস্টেম ডিজাইন করা হয় যে কোনো একটা অবজেক্টিভস নিয়ে। তো এখানে আমরা যদি বিজনেস সিস্টেমের কথা বলি, যেমন বিজনেস সিস্টেমের মূল উদ্দেশ্য বা সেন্ট্রাল উদ্দেশ্য থাকে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা যদি এই যে আমাদের কলেজ ব্যবস্থাটা বা কলেজ সিস্টেমের কথা বলি, এই কলেজ সিস্টেম বা স্কুলিং সিস্টেমের মূল উদ্দেশ্যটাই থাকে প্রোভাইডিং এডুকেশন, হ্যাঁ, অথবা আমরা যদি হায়ার এডুকেশনের কথা বলি, যে প্রডিউসিং গ্রাজুয়েটস, তো এটা তাদের মূল উদ্দেশ্য থাকে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম নিয়ে সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তো এই সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শেষ হয়ে গেলে আমরা এখন আমাদের যে থার্ড টপিক সেটাতে চলে যাব, সেটা হচ্ছে যে এলিমেন্টস অফ দ্য সিস্টেম, যে সিস্টেমের উপাদান নিয়ে আমরা এখন আলোচনা শুরু করবো। সিস্টেমে যেসব উপাদানগুলো আমরা সাধারণত সচরাচর দেখে থাকি, যে একটা সিস্টেমের ভিতরে কোন কোন উপাদানগুলো থাকে। তো সিস্টেমের ভিতরে যে উপাদানগুলো থাকে, প্রথম হচ্ছে এখানে আমরা একটা সিস্টেমের ভিতরে ইনপুট প্রসেসিং এবং আউটপুট, এই তিনটা উপাদান কমন। যে কোনো সিস্টেমের ভিতরে এই তিনটা উপাদান থাকবে, এই তিনটা উপাদান কাজ করে। এই তিনটা উপাদান ছাড়া কোনো সিস্টেমই রান করতে পারে না। তো সিস্টেমের প্রথম উপাদান হচ্ছে ইনপুট। যে আমরা ইনপুট বলতে এখানে ইনপুট ইজ হোয়াট ডাটা দ্য সিস্টেম রিসিভ টু প্রডিউস এ সার্টেন আউটপুট। যে আমরা ইনপুট বলতেই বুঝি হচ্ছে যে কোনো ডাটা যেটা আমার সিস্টেম রিসিভ করে, এটাকে সার্টেন আউটপুটে কনভার্ট করার জন্য। তো সেই র ডাটাটাকে আমরা সাধারণত এখানে ইনপুট বলে থাকি। যেমন আমি যদি হিউম্যান বডির কথা বলে থাকি, মানব দেহের কথা বলে থাকি, এটার ইনপুট হচ্ছে, আমি যদি ইনপুট হিসেবে বলি যে আমি এখন অক্সিজেন নিচ্ছি,
তো এই ইনপুট হিসেবে আমি অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন আমার ব্লাডের সাথে মিশে আমার শরীরের প্রত্যেকটা কোষে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ইনপুট। তো কম্পিউটারের ক্ষেত্রেও যে কোনো ডাটা আমি কম্পিউটারে দিলে সেটা প্রসেস করে এটা আউটপুট হিসাবে একটা রেজাল্ট শো করে। তো আমরা সিস্টেমের এলিমেন্ট হিসেবে প্রথম যেটা পাই যে একটা সিস্টেমের ভিতরে অবশ্যই ইনপুট এলিমেন্ট থাকে, 2 নাম্বার এখানে আউটপুট এলিমেন্ট থাকে, যেটা দিয়ে আমরা প্রসেসকৃত ডাটাটা এজ এ রেজাল্ট অথবা এজ এ প্রোডাক্ট হিসেবে যেটাকে আমরা দেখে থাকি সেটাকে আমরা আউটপুট বলি। যে হোয়াট গোজ আউট ফ্রম দ্য সিস্টেম, যেটা সিস্টেম থেকে বের হয় সেটাকে আমরা আউটপুট হিসেবে বলি। যদি কম্পিউটার সিস্টেমের কথা বলি, যে কম্পিউটারের ভিতরে আমি যে ডাটাটা প্রসেসের জন্য দিয়েছি সেটা প্রসেস করে এটা যখন আমার মনিটরে রেজাল্টটা শো করতেছে ওইটাই আউটপুট। তো প্রসেসিং, এরপরে কথাটা চলে আসে হচ্ছে প্রসেসিং। প্রসেসিং বলতে আমরা বুঝি হচ্ছে ট্রান্সফার ইনপুট টু আউটপুট, যে ইনপুটটাকে যখন আমি আউটপুটে ট্রান্সফার করব, এই যে ট্রান্সফার করার কাজটা সেটাকে আমরা আসলে প্রসেসিং বলি। এরপরে আসতে হচ্ছে সিস্টেমের এলিমেন্ট হিসেবে হচ্ছে কন্ট্রোল। যে আমরা কন্ট্রোল বলতে আমরা যে কোনো একটা ডিজায়ার রেজাল্ট যেটা সেটা অ্যাচিভ করার জন্য আমি যখন আমার ইনপুটটাকে আমি মনিটর করব, কন্ট্রোল করব এবং এটাকে আমি সঠিকভাবে প্রসেস করব যাতে আমার আউটপুটটা অ্যাকুরেট আসে, এটাকে আমি আসলে কন্ট্রোল বলি। কন্ট্রোলিং মিনস দ্য মনিটরিং দ্য হোল সিস্টেম সো দ্যাট দ্য স্ট্যান্ডার্ড আউটপুট ক্যান বি অ্যাচিভ। তো সেই কারণে আমরা এখানে যে এলিমেন্টস অফ দ্য সিস্টেমের ক্ষেত্রে এখানে কন্ট্রোলের কথাটাও বলে থাকি, যে কন্ট্রোল ছাড়া কোন সিস্টেম চলতে পারে না। যেমন আমরা যদি কলেজ সিস্টেমের কথা বলি, যে কলেজের ক্ষেত্রে আমরা ইনপুট হিসাবে আমরা স্টুডেন্ট বা তোমাদেরকে পাচ্ছি এবং এখানে আউটপুট হিসেবে পোস্ট গ্রাজুয়েট হিসাবে তোমাদেরকে আমরা মাস্টার ডিগ্রি দিচ্ছি। এবং এখানে প্রসেসিং এর যে কাজটা আছে, যে প্রসেসিং এ আমরা তোমাদেরকে যে বিভিন্ন কোর্স গুলা পড়াচ্ছি বা নলেজ গুলা ডিস্ট্রিবিউশন করছি, এটা হচ্ছে প্রসেসিং এর কাজ। এবং কন্ট্রোল বলতে আমরা এখানে অনেকগুলা বিষয় যে আমরা কন্ট্রোল করি, যাতে তোমাদের এখানে তোমাদের যে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে যাতে ক্লাসগুলো প্রোভাইড করা হয়, সেই অনুযায়ী যাতে তোমাদের নলেজ লেভেল রেইজ করে। তো সেই কারণে কলেজ প্রশাসন কন্ট্রোল করে প্রত্যেকটা বিষয়, যাতে টিচাররা সঠিক সময় ক্লাস নেয় অথবা ক্লাসের কোয়ালিটি যাতে ভালো হয়। তো এটাকে আমরা আসলে কন্ট্রোল বলি, যেই কন্ট্রোলের মাধ্যমে আমার আউটপুটটা আমার একুরেট আসে। তো কন্ট্রোলের ভিতরে মনিটরিং সিস্টেমটাও থাকে। তো কলেজের ভিতরে এই কন্ট্রোলের কাজটা মূলত করে থাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এবং অ্যাডমিনিস্ট্রেশন হেডেড বাই দ্য প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল দেখা তার সাথে যে অফিসিয়ালস আছে তাদেরকে নিয়ে পুরা কলেজ প্রশাসনটা সে পরিচালনা করে, যাতে সুষ্ঠুভাবে শিক্ষাদান কার্যক্রমটা সম্পন্ন করা যায় এবং তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া যায় পরীক্ষা নিয়ে। সেটা হচ্ছে ফিডব্যাক, যে আমরা সিস্টেমের ভিতরে ফিডব্যাকও পাই, যে সিস্টেম ফিডব্যাক ছাড়া আসলে সিস্টেম অসম্পূর্ণ। ফিডব্যাক বলতে আমরা এখানে বলি একদম সিম্পল কথা, ফিডব্যাক হচ্ছে রেসপন্স অফ দ্য সিস্টেম, যে আমার সিস্টেমটা কাজ করছে কিনা এটার রেসপন্সটাই হচ্ছে ফিডব্যাক। যেমন আমরা এখানে ফিডব্যাক বলতে কাস্টমার কেয়ার সেন্টারে ফিডব্যাক, অথবা আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টের খাবার ভালো হয়েছে কিনা এটার ফিডব্যাক, অথবা আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করছি সেটার ফিডব্যাক। আমি ধরো যে আমি মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করলাম, তো অ্যাপসটা ব্যবহার করে যদি আমার ভালো লাগে তাহলে আমি এখানে 5 স্টার দিয়ে দিলাম, এটা হচ্ছে ফিডব্যাক। অথবা আমার অ্যাপসটা ভালো লাগে নাই, আমি কমেন্ট বক্সে একটা কমেন্ট করলাম যে অ্যাপসটা ভালো না, এখানে অ্যাড প্রচুর, এটা একটা ফিডব্যাক। তো এইভাবে আমরা প্রত্যেকটা সিস্টেমই একটা ফিডব্যাক থাকে। এরপরে হচ্ছে সিস্টেমের আরেকটা অবিচ্ছেদ্য অংশ, সেটা হচ্ছে বাউন্ডারিজ, যে একটা সিস্টেমে অবশ্যই একটা বাউন্ডারি টানা থাকবে। বাউন্ডারি বলতে আমরা এখানে সিস্টেমের লিমিটেশনটা বলি, অথবা হোয়ার দ্য সিস্টেম ফাংশনস সার্ভাইভ, অথবা এর বাইরে সিস্টেমের কাজগুলা এখানে সচল থাকবে না। তো সেই বাউন্ডারিটাকেই আমরা এখানে সিস্টেম বাউন্ডারি বলে থাকি। যেমন কলেজের ক্ষেত্রে কলেজের যে দেয়াল আছে, এই 4 দেওয়াল, এই 4 দেয়ালের ভিতরেই কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে যারা অফিসিয়ালস আছে তাদের ক্ষমতা। এই 4 দেয়ালের বাইরে গেলে তখনই কলেজ সিস্টেম যেটা আছে সেটা কাজ করবে না। কলেজ সিস্টেমের এখানে বাউন্ডারিজ হচ্ছে কলেজের 4 দেওয়াল। সেম ভাবে আমরা যে কোনো সিস্টেমের কথা বলি, আমি যদি আমার মানব দেহের কথা বলি, এই যে আমার মানব দেহ, এই আমার এই অঙ্গ প্রত্যঙ্গের বাইরে যা আছে
সবটা মানে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ পুরোটাই হচ্ছে আমার এই হাতের শেপ অথবা আমার এই বডির শেপ, এই সবটাই হচ্ছে আমার এখানে বাউন্ডারিজ। হ্যাঁ, আমি আমার এই দেহের বাউন্ডারি, আমার আকৃতিটাই আমার দেহের বাউন্ডারি হিসেবে কাজ করে। তো এইভাবেই প্রত্যেকটা সিস্টেমে একটা বাউন্ডারি থাকে, যে বাউন্ডারির ভিতরে থেকেই এখানে সিস্টেমটা পরিচালিত হয়। এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট, যে এই সিস্টেমের ভিতর যে জিনিসগুলো থাকে এটাকে আমরা ইন্টারনাল কম্পোনেন্টস হিসেবে জেনে থাকি। এই ইন্টারনাল কম্পোনেন্টস গুলা কোনো না কোনো ভাবে এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত। দ্যাট মিনস এনভায়রনমেন্ট বলতে আমরা এখানে ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট দুইটার কথাই বলে থাকি। তো আমরা এখানে মূলত বলবো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এই যে সিস্টেমের যেই কম্পোনেন্টস গুলো আছে এগুলা কোনো না কোনো ভাবে এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত। যেমন ধরো এই যে আমার এই যে হিউম্যান বডি, যে বায়োলজিক্যাল সিস্টেম, এটা এখন এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে। যেমন রুমটা প্রচন্ড গরম হয়ে গেছে, ফ্যান বন্ধ, আমি তোমাদেরকে লেকচার দিচ্ছি, কথা বলছি, প্রচন্ড গরমের ভিতরে আমি ঘেমে যাচ্ছি। তো এই যে আমার সিস্টেম, এটা আমার এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে হিউম্যান বডিটা এটা টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারছে না, তো সেই কারণে আমি ঘেমে যাচ্ছি। তো এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা ওই কম্পোনেন্টস গুলাকেই বলি যেটা সিস্টেমের বাইরে কিন্তু সিস্টেমকে প্রভাবিত করে। এরপরে হচ্ছে সিস্টেমের লাস্ট যে এলিমেন্টসটা সেটা হচ্ছে ইন্টারফেসেস। The interconnection and the interaction between the subsystem is known as the interface। যে আমরা ইন্টারকানেকশন এবং ইন্টারাকশন মানে এখানে সাব কম্পোনেন্টস গুলা বা সাব সিস্টেমের ভিতরে যে কম্পোনেন্টস গুলা একটা আরেকটার সাথে তথ্য আদান প্রদান করতে পারে, অথবা একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টারকানেক্ট হয়। এই হচ্ছে আমরা ইন্টারফেস নিয়ে কথা। তো এই সবগুলাই হচ্ছে আমাদের সিস্টেমের এলিমেন্টস নিয়ে আলোচনা। তো আমাদের এখানে 3 নাম্বার টপিকটাও শেষ, আমরা এখানে লাস্ট যে 4 নাম্বার টপিকটা আছে সেটাতে আলোচনায় চলে যাব। তো 4 নাম্বার টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য সিস্টেম, সিস্টেমের প্রকারভেদ। তো সিস্টেমটাকে আমরা সাধারণত অনেক বিষয় চিন্তা করে 5-6টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ক্লাসিফিকেশনটা আমরা সিস্টেমের করতে পারি হচ্ছে ফিজিক্যাল এন্ড অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, সেকেন্ড হচ্ছে ওপেন এন্ড ক্লোজ সিস্টেম, থার্ড হচ্ছে ডিটারমিনিস্টিক অর প্রবাবিলিস্টিক সিস্টেম, ফোর্থ হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল সিস্টেম, এবং ফিফথ হচ্ছে কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। এই হচ্ছে আমরা সিস্টেমের ক্লাসিফিকেশন বলতে পারি। তো এই 5টা ভাগে আমরা সিস্টেমকে ভাগ করতে পারি। তো এই 5টা ভাগের ভিতরে এখানে 10 ধরনের সিস্টেম আমরা পেয়ে থাকি। তো আসো আমরা আলোচনা শুরু করি। প্রথম যে ফিজিক্যাল সিস্টেমটা হচ্ছে যেটা টেনজিবল, যেটাকে টাচ করা যাবে, যেটা ফিজিক্যালি এক্সিস্ট, অথবা রিয়েল লাইফে যেটাকে আমরা দেখি সেটাকে আমরা আসলে ফিজিক্যাল সিস্টেম বলে থাকি। যেমন কম্পিউটার সিস্টেম, কলেজ সিস্টেম, হোটেল সিস্টেম, অর্গানাইজেশন সিস্টেম, এগুলো সবগুলোই হচ্ছে ফিজিক্যাল সিস্টেম। তো এটার পরেই থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা। অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা আসলে ফিজিক্যাল সিস্টেমের অপোজিট। এটাকে আমরা বলেছি নন ফিজিক্যাল অর কনসেপচুয়াল এন্টিটিস, যে এটা তোমার কনসেপ্টের ভিতরে থাকে বা ধারণার ভিতরে, যেটা আমি চিন্তা করি। হ্যাঁ, তো এই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা এটাকে টাচ করা যাবে কিন্তু ফিল করা যাবে, এই সিস্টেমটাকে আমরা বলেছি অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা অনেকটাই আমরা সিমুলেশনের সাথে কল্পনা করতে পারি। যেমন ট্রাফিক সিস্টেম, ঠিক আছে, ট্রাফিক সিস্টেম সিমুলেশন যদি আমি করি যে ট্রাফিক সিস্টেমটা কিভাবে কাজ করবে, অথবা ঢাকা সিটির আমি টোটাল একটা ডিটেইল প্ল্যান করলাম কিভাবে ঢাকা সিটির যানজট কমানো যাবে। হ্যাঁ, তো এই যে প্ল্যানিং এর যে কাজটা আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা আমার অভ্যন্তরীণ, এটা আমি হাতে কলমে আমি রাস্তায় নামিনি, কিন্তু আমি চিন্তা করছি যে কিভাবে এই কাজটা করা যাবে, কিভাবে ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমটা অ্যাক্টিভ করে ঢাকা শহরে যানজট কমানো যায়। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো নন ফিজিক্যাল যেটা হচ্ছে আমার কনসেপচুয়াল, তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। যেটা আছে সেটা হচ্ছে ওপেন এন্ড ক্লোজ সিস্টেম। তো ওপেন সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলতে যাই, ওপেন সিস্টেমটা হচ্ছে আমরা বলে হচ্ছে যে ওপেন সিস্টেমটা হচ্ছে ইন্টারেক্টিভ উইথ দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সাথে এটা ইন্টারেক্টিভ করে রিসিভ ইনপুটস ফ্রম দ্য এনভায়রনমেন্ট এবং প্রোভাইড আউটপুটস টু দ্য এনভায়রনমেন্ট। যে এখানে ওপেন সিস্টেমের মূল কথা হচ্ছে যে ওপেন সিস্টেমে এখানে তথ্য পরিবেশের সাথে বা এক্সটার্নাল যে সোর্সেস গুলোর সাথে আদান প্রদান হবে, এবং এইখানে পরিবেশের যে কোনো চেঞ্জের কারণে এখানে ওপেন সিস্টেমও এখানে রিঅ্যাকশন দেখা যাবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন বিজনেস
এক্সটার্নাল এনভায়রনমেন্টের যে কোনো চেঞ্জের কারণে বিজনেসে প্রভাব পড়বে। যেমন করোনা পরিস্থিতির কারণে অনেক বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। যেমন আজকে প্রতিবেদন দেখাইলো যে ফুল চাষিরা ফুল বিক্রি করতে পারতেছে না, ফুল চাষিদের খুব খারাপ অবস্থা। হোটেল মালিক যারা আছে হোটেলের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তো এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ওপেন সিস্টেমের প্রভাব, যে ওপেন সিস্টেম ইন্টারঅ্যাক্ট উইথ দি এনভায়রনমেন্ট, পরিবেশের প্রভাবের কারণে এটা প্রভাবিত হবে। এবং সেম আমাদের হিউম্যান বডি যেটা আছে এটাও একটা ওপেন সিস্টেম। আমরা যদি ব্যাংকের কথা বলি, লাইব্রেরির কথা বলি, এই সবগুলোই হচ্ছে ওপেন সিস্টেম। তোমার ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম বলতে উল্টাটা, ডাজ নট ইন্টারঅ্যাক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট, নাইদার রিসিভ ইনপুট ফ্রম দ্য এনভায়রনমেন্ট নট ডেলিভার আউটপুট টু দ্য এনভায়রনমেন্ট। অথবা এখানে আমরা বলতে পারি আইসোলেটেড ফ্রম দ্য এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস, যে এটা এনভায়রনমেন্টের প্রভাব থেকে বা পরিবেশের প্রভাব থেকে পুরাই এটা আলাদা, এটাকে পরিবেশ দ্বারা প্রভাবিত করা যায় না। তো এই ধরনের সিস্টেমটাকে আসলে আমরা বলি হচ্ছে ক্লোজ সিস্টেম। যেমন আমরা ক্লোজ সিস্টেম বলতে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে কম্পিউটার প্রোগ্রামিং, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রাম আছে যেটা তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না, যেভাবে প্রোগ্রামিং করে দেওয়া আছে সেভাবেই এটা ফাংশন করবে। তো সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ প্রোগ্রামিং সিস্টেম। ডিটারমিনিস্টিক সিস্টেম, তো ডিটারমিনিস্টিক এবং প্রবাবিলিস্টিক সিস্টেম। ডিটারমিনিস্টিক সিস্টেম যেটা আছে, এখানে ডিটারমিনিস্টিক সিস্টেমের মূল কথা হচ্ছে যে অপারেট ইন এ প্রি ডিফাইন্ড অর নোন ম্যানার। ডিটারমিনিস্টিক সিস্টেম যেটা আছে সেটা এবং এটা এখানে কোনো আনসার্টেনিটি থাকে না, একদম 100% নিশ্চয়তার ভিতরে যে সিস্টেমটা পরিচালিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনিস্টিক সিস্টেম। যেমন আমরা এখানে কম্পিউটার প্রোগ্রামের কথা বলতে পারি। প্রোগ্রামার যেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে প্রোগ্রামটা কোডিং করে দিবে এবং যে উদ্দেশ্য সাধনের জন্য কোডিংটা করে দিবে, প্রোগ্রামটা সেই উদ্দেশ্যই সাধন করবে। যেমন মাইক্রোসফট উইন্ডোজ এই যে প্রোগ্রামটা আছে তারা এটা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা তারা ডিজাইন করে দিয়েছে। তো এটা কম্পিউটারের ওভারঅল তোমার পার্টস গুলাকে কানেক্ট করে কম্পিউটারটাকে অ্যাক্টিভ করে বা অপারেশন লেভেলে এটাকে নিয়ে যায়। তো এই কারণে এটাকে আমরা ডিটারমিনেটিক সিস্টেম বলি, যে এই অপারেটিং সিস্টেমটার আউটপুট বা এই অপারেটিং সিস্টেমটার উদ্দেশ্য কি এটা 100% নো। তো এটা হচ্ছে ডিটারমিনেটিক সিস্টেম। এন্ড উল্টাটাই হচ্ছে প্রবাবিলিস্টিক সিস্টেম। প্রবাবিলিস্টিক সিস্টেমের ক্ষেত্রে বিহেভিয়ার ক্যান অনলি বি প্রিডিক্ট, 100% ক্যান নট বি অ্যাকুরেট। তো প্রবাবিলিটি সিস্টেমের ক্ষেত্রে আমরা বিহেভিয়ারটা প্রিডিক্ট করতে পারবো, 100% এটাকে কখনোই কনফার্ম করতে পারবো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ওয়েদার আপডেট, আজকে গরম পড়ছে, কালকে বৃষ্টি হবে কিনা, অথবা এখানে কালকে টেম্পারেচার এক্স্যাক্টলি কত হবে, এটা আসলে এটা 33 ডিগ্রি 34 ডিগ্রি 35 ডিগ্রি এক্স্যাক্টলি টেম্পারেচার কত হবে এটা প্রবাবিলিস্টিক সিস্টেমের ভিতরে পড়বে, এক্স্যাক্টলি বের করাটা খুব কঠিন। এখানে আরেকটা সিস্টেম আছে, একটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল ইনফরমেশন সিস্টেম। তো ফর্মাল ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে, রুলস রেগুলেশন মেনটেন করে, এখানে ডেকোরাম অনুযায়ী হায়ারার্কি মেনটেন করে যখন ইনফরমেশন গুলো উপরের লেভেল থেকে নিচের লেভেলে অথবা নিচের লেভেল থেকে কোনো অভিযোগ উপরের লেভেলে যায়, তখন এটাকে আমরা আসলে বলি হচ্ছে ফর্মাল ইনফরমেশন সিস্টেম। এর ঠিক উল্টাটাই হচ্ছে ইনফর্মাল ইনফরমেশন সিস্টেম, যেখানে তথ্যগুলা এমপ্লয়ীদের প্রয়োজন অনুযায়ী কোনো অর্গানাইজেশনাল রুলস রেগুলেশন এগুলা মেনটেন না করে তাদের ইনফর্মাল রিলেশনের কারণে যে তথ্যগুলো তারা নিজেদের সুবিধার্থে আদান প্রদান করে থাকে, অথবা তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য যখন তারা এই তথ্যগুলো একজন আরেকজনের সাথে খাবার টেবিলে অথবা গাড়িতে অথবা যে কোনো ইনফর্মাল জায়গাতে যখন ডিসকাশন করে, অথবা ফেসবুক টুইটার যেখানেই তারা এখানে লেখালেখি করে, ওইটাকে আমরা বলি হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন ইনফর্মাল সিস্টেম। সেটা হচ্ছে কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। সেটা হচ্ছে using computers to process data and produce information is called computer based information system. তো কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেমের ক্ষেত্রে কম্পিউটারটাকে ব্যবহার করে যখন আমরা ডাটাটাকে প্রসেস করে ইনফরমেশনে কনভার্ট করতেছি, এটাকে আমরা কম্পিউটার ইনফরমেশন সিস্টেম বলতেছি। এবং কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে আমরা ইনপুট হিসাবে ডাটাটাকে দেই, যে ডাটাটা আমরা বাইনারি ডিজিট 0 এবং 1 কনভার্ট করে আমরা এটা কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই এবং কম্পিউটার এটাকে প্রসেস করে। কম্পিউটার প্রসেস করার ক্ষেত্রে তার প্রসেসরেও 0 এবং 1, দ্যাট মিন্স বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ নেই, এই ভিত্তিতেই এটা ডাটাটাকে প্রসেস করে এবং সেটা
ইনফরমেশন হিসেবে আমাদেরকে আউটপুট হিসেবে প্রদান করে, এবং ইনফরমেশন যেটা আউটপুট হিসেবে পাই সেটাও আমরা বাইনারি ডিজিট 0 এবং 1 এই ভিত্তিতে আমরা পেয়ে থাকি। তো এইভাবে আমরা ওভারঅল সিস্টেম নিয়ে আজকে এই ওভারঅল সিস্টেমের যে ক্লাসিফিকেশন এটা নিয়ে আজকে আলোচনা এখানে শেষ করলাম। তো আমরা আজকের ক্লাস থেকে মোটামুটি যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে, আজকে প্রথম আমরা জেনেছি হচ্ছে সিস্টেম কি। সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে সিস্টেম হচ্ছে অনেকগুলা কম্পোনেন্টস এর একটা গ্রুপ, যেটা একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড এবং ইন্টার কানেক্টেড, এবং একটা উদ্দেশ্য সাধনের জন্যই এদেরকে প্ল্যানেড ওয়েতে একটার সাথে আরেকটাকে ইন্টারলিঙ্ক করা হয়, এবং এজ এ হোল তারা ফাংশন করে। আলাদা আলাদা কোনো ফাংশন তারা সাধারণত করে না, বা আলাদা ফাংশন করলেও এখানে রেজাল্ট আসে না। 2 নম্বর যেটা আছে এটা আমরা আলোচনা করেছি হচ্ছে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যে সিস্টেমের ভিতরে কোন কোন বিষয়গুলো থাকে। যে সিস্টেমের ভিতরে আমরা 5টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। আমরা সিস্টেম আলোচনা করতে গিয়ে খুব দ্রুতই বলে দিই, 5টা বৈশিষ্ট্যের ভিতরে প্রথমটা ছিল হচ্ছে আমরা সিস্টেমের ভিতরে অর্গানাইজেশন পেয়েছি, ইন্টারঅ্যাকশন পেয়েছি, ইন্টারডিপেন্ডেন্সি পেয়েছি, ইন্টিগ্রেশন পেয়েছি, এবং লাস্টে যেটা ছিল হচ্ছে একটা কমন অবজেক্টিভস বা গোল অবশ্যই সিস্টেমের ভিতরে থাকবে। এরপর 3 নম্বর টপিক আমরা আলোচনা করেছি হচ্ছে সিস্টেমের ক্ষেত্রে আমরা 3 নম্বর টপিকটা হচ্ছে সিস্টেমের এলিমেন্টস নিয়ে আলোচনা করছি। সিস্টেমের এলিমেন্টস এর ভিতরে আমরা ইনপুট, প্রসেসিং, আউটপুট, এগুলোর সাথে কন্ট্রোল, ফিডব্যাক, বাউন্ডারিজ এবং লাস্টে ইন্টারফেস নিয়েও আলোচনা করেছি। এই হচ্ছে সিস্টেমের এলিমেন্টস নিয়ে আলোচনা, এবং লাস্টে যেটা আছে যে আমরা সিস্টেমের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছি, যে সিস্টেমটাকে 5টা ভাগে ভাগ করে আলোচনা করা যায়, এবং সেই ক্লাসিফিকেশন গুলো আমরা দেখেছি। তো আজকে এতটুকুই থাক, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব।